একটা মৃত মায়ের কবর থেকে প্রতি রাতে কান্নার আওয়াজ আসছিল। আর যে রাতে গ্রামের মানুষ কবর খুঁড়ল, দেখল কফিনের ভেতরে নখের আঁচড়ের দাগ। বাইরে বেরোনোর চেষ্টার দাগ নয়, ভেতরে টেনে নেওয়ার দাগ। আর তেলেঙ্গানার সেই শিমুল বাগানে যে লোক একা রাতে ঢুকেছিল, সে ফিরে এসেছিল ঠিকই, কিন্তু তার চোখে আর সেই মানুষটার চোখ ছিল না। জানতে হলে পুরো এপিসোড শেষ পর্যন্ত শুনুন। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 140-এ আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা বাজে। রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। আজকের এপিসোডে আমি নিয়ে এসেছি দুটি এমন ঘটনা যা শুনলে আপনি বুঝবেন মৃত্যু কখনো সম্পূর্ণ শেষ নয়। মৃত্যুর পরেও কিছু বন্ধন থাকে, কিছু দাবি থাকে, কিছু টান থাকে, যা এই জগৎ আর ওই জগতের মাঝের সীমারেখা তাকে ভেঙে দিতে পারে। প্রথম ঘটনাটা ভারতের পূর্বাঞ্চলের একটি রাজ্য থেকে। অন্ধ্রপ্রদেশের একটি ছোট্ট শহরের কাছে এমন একটি পরিবারের ঘটনা যেখানে একজন মায়ের মৃত্যু হয়েছিল, কিন্তু সেই মৃত্যু তার সন্তানকে ভুলতে পারেনি। মৃত্যুর পরেও সেই মা তার বাচ্চাকে নিতে এসেছিল, বারবার, রাতের পর রাত। আর সেই আশার ধরন শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় ঘটনাটা ভারতের দক্ষিণ মধ্যাঞ্চল থেকে। তেলেঙ্গানার একটি গ্রামের কাছে একটি পুরনো শিমুল বাগান, যে বাগানে গত 50 বছর ধরে মানুষ একা যায় না। কিন্তু কেন যায় না? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কয়েকজন তরুণ যা দেখেছিল তা এতটাই ভয়ঙ্কর যে তাদের একজন এখনও স্বাভাবিক কথা বলতে পারে না। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড 140-এর প্রথম ঘটনা। অন্ধ্রপ্রদেশের সেই অভিশপ্ত পরিবারের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন নবীন রেড্ডি। নবীন অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার একটি মাঝারি শহরে থাকেন। বয়স তার 36। পেশায় একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর। শান্ত, বিবেচক মানুষ। নিজে ডাক্তার নন, কিন্তু স্বাস্থ্য বিভাগে কাজের কারণে অনেক রোগীর জীবন মৃত্যুর খবর তাকে প্রতিদিন সামলাতে হয়। ভূতপ্রেত বিষয়ে তার অবস্থান ছিল সহজ। যা প্রমাণ করা যায় না তা বিশ্বাস করি না। কিন্তু তার এই বিশ্বাস ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে, এবং সেই ভাঙার ঘটনাটি তার নিজের পরিবারের সাথে ঘটেছে। অসংখ্য ধন্যবাদ নবীনকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি নবীনের ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি প্রতিটি বিস্তারিত আমাদের জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের বাড়ি কুর্নুল শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রামের মতো এলাকায়। গ্রাম বলতে যা বোঝায় তা নয়, কিছু পাকা বাড়ি আছে, বিদ্যুৎ আছে, রাস্তা আছে, কিন্তু আশেপাশে ফাঁকা মাঠ, গাছপালা, আর একটু দূরে একটা পুরনো কবরস্থান। সেই কবরস্থানটা আমাদের এলাকার মুসলিম পরিবারগুলো ব্যবহার করে। আমরা হিন্দু, কিন্তু প্রতিবেশী বিভিন্ন ধর্মের। ঘটনাটা শুরু হয়েছিল 2022 সালের অক্টোবরে। আমার মামাতো ভাই সুরেশের বউ ছিল নন্দিনী, বয়স 22। বিয়ে হয়েছিল মাত্র 2 বছর আগে। বিয়ের পরের বছর ছেলে হয়েছে, ছোট্ট একটা ছেলে, নাম রাজু। সেই রাজুর বয়স তখন মাত্র 8 মাস। নন্দিনী অন্তঃস্থ ছিল দ্বিতীয়বারের জন্য। গর্ভাবস্থার 7 মাসে হঠাৎ শরীর খারাপ হয়ে গেল, রক্তচাপ বেড়ে গেল অনেক। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললেন গুরুতর এক্ল্যাম্পসিয়া, এটা গর্ভাবস্থার জটিলতা, দ্রুত অপারেশন করতে হবে, নইলে মা এবং শিশু দুজনেরই জীবন ঝুঁকিতে। অপারেশন হলো। বাচ্চা হলো একটা মেয়ে, কিন্তু বাচ্চাটা 7 মাসে জন্মেছে, ওজন অনেক কম, একটু দুর্বল। আর নন্দিনী অপারেশনের পরেও রক্তচাপ নামছিল না। ডাক্তাররা সারা রাত লড়লেন, কিন্তু ভোরের দিকে নন্দিনী চলে গেল।
মাত্র 22 বছর বয়সে দুটো ছোট্ট বাচ্চা রেখে নন্দিনী চলে গেল। পরিবারে যেন আকাশ ভেঙে পড়ল। সুরেশ ভাই কাঁদতে পারছিলেন না, শুধু স্থির হয়ে বসে থাকতেন। রাজু, 8 মাসের ছেলেটা, মায়ের মুখ খুঁজে কাঁদত, আর নতুন মেয়েটা হাসপাতালের ইনকিউবেটরে ছিল। নন্দিনীর দাফন হলো তার নিজের বাড়ির কাছের কবরস্থানে। কিন্তু সুরেশ ভাই হিন্দু, নন্দিনী মুসলিম পরিবারের মেয়ে ছিল বিয়ের আগে। পরিবারের ইচ্ছেতে মুসলিম প্রথায় দাফন হলো। দাফনের পরের রাত থেকে শুরু হলো। প্রথম রাতে কেউ একটা খেয়াল করেনি। সুরেশ ভাইয়ের বাড়িতে তখন অনেক মানুষ ছিলেন। মৃত্যুর পর কয়েক রাত এভাবেই কাটে। রাত 2টোর দিকে রাজু হঠাৎ কাঁদতে শুরু করল। এটা স্বাভাবিক, শিশু রাতে কাঁদে। সুরেশ ভাইয়ের মা উঠে ছেলেকে কোলে নিলেন। থামাতে গিয়ে দেখলেন রাজু কাঁদছে না, আসলে কথা বলছে। 8 মাসের শিশু যেভাবে অস্পষ্ট আওয়াজ করে সেরকম, কিন্তু সে বাইরের দিকে হাত বাড়িয়ে কিছু দেখছে। সুরেশ ভাইয়ের মা ভাবলেন ঘুম ভেঙেছে, অন্ধকারে ভয় পেয়েছে। আলো জ্বাললেন, বুকে নিলেন, রাজু থামল। পরের দিন রাতে এবার রাত 12টার পরে রাজু আবার কান্না শুরু করল। কিন্তু এবার সুরেশ ভাইয়ের মা খেয়াল করলেন রাজু দরজার দিকে হাত বাড়াচ্ছে, কিছু দেখছে। আর সে কাঁদছে না, সে হাসছে। একটা শিশুর সেই নিষ্পাপ হাসি, যে হাসি সাধারণত কোনো পরিচিত মানুষ দেখলে আসে। দরজায় কেউ ছিল না। এরপর থেকে প্রতি রাতেই এটা হতে লাগল। রাত 12টার পর থেকে রাত 2টোর মধ্যে যে কোনো সময় রাজু জেগে উঠত। কাঁদত না, কিন্তু দরজার দিকে, জানালার দিকে বা ঘরের কোনো নির্দিষ্ট কোণের দিকে হাত বাড়াত, হাসত, মাঝে মাঝে মা মা জাতীয় অস্পষ্ট আওয়াজ করত। শিশুরা রাতে এভাবে জাগে এটা সত্য, কিন্তু প্রতি রাতে একই সময়ে একই দিকে হাত বাড়ানো এটা স্বাভাবিক নয়। পরিবারের বড়রা চিন্তিত হলেন। কেউ বললেন শিশুটা মায়ের কথা মনে করছে, কেউ বললেন শিশুর কোনো শারীরিক সমস্যা হচ্ছে। সুরেশ ভাই রাজুকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার পরীক্ষা করলেন, কিছু পেলেন না। বললেন শিশু সুস্থ। কিন্তু রাতের এই অদ্ভুত আচরণ থামছিল না। এর মধ্যে হাসপাতাল থেকে মেয়েটাও বাড়ি এলো। তার নাম রাখা হয়েছিল প্রিয়া। সে ইনকিউবেটরে ছিল 3 সপ্তাহ, তারপর সুস্থ হয়ে বাড়ি এলো। প্রিয়া বাড়ি আসার প্রথম রাত থেকে কিছু একটা বদলে গেল। সেই রাতে রাজু যেভাবে দরজার দিকে হাত বাড়াতো, সেদিন সে বাড়ালো না। কিন্তু প্রিয়া, সে কান্না করছিল। ক্ষুধার কান্না নয়, অস্বস্তির কান্না। সুরেশ ভাইয়ের মা তাকে বুকে নিলে থামত, কিন্তু রাখলেই আবার শুরু। সেই রাতে ঘরে একটা গন্ধ পাওয়া গেল, ফুলের মতো গন্ধ। কিন্তু ঘরে কোনো ফুল নেই। বাইরেও রাতে এই ধরনের ফুল ফোটার সময় নয়। সুরেশ ভাইয়ের মা ঘরের কোণে কোণে তাকালেন, কিছু দেখলেন না। কিন্তু গন্ধটা থাকল। কিছুক্ষণ পর মিলিয়ে গেল। পরদিন এলাকার একজন বয়স্ক মহিলার কাছে গেলেন তিনি। বললেন সব কথা। সেই মহিলা শুনলেন, তারপর বললেন, নন্দিনীর বুকের দুধের শিশু ছিল না? সুরেশ ভাইয়ের মা বললেন, রাজুকে বুকের দুধ খাওয়াতো। মহিলা বললেন, নন্দিনী তার শিশুর কাছে আসছে। একটু পরে সে বুঝবে শিশু তার কাছে যেতে পারবে না, তখন সে নিতে চাইবে। এই কথা শুনে সুরেশ ভাইয়ের মা কাঁপতে কাঁপতে বাড়ি ফেললেন। সেই রাতে প্রথমবার এমন কিছু হলো যা আগে হয়নি। রাত তখন প্রায় 1টা। বাড়িতে সুরেশ ভাই, তার মা, রাজু আর প্রিয়া। রাজু ঘুমিয়ে, প্রিয়া ঘুমিয়ে। সুরেশ ভাই শুয়েছিলেন, কিন্তু ঘুম আসছিল না। তার স্ত্রীর কথা ভাবছিলেন। তার মা পাশের ঘরে। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ। দরজায় আলতো আলতো টোকা, মৃদু কিন্তু স্পষ্ট। সুরেশ ভাই উঠলেন, বিছানায় উঠে বসলেন। এত রাতে কে? আবার টোকা, একই রকম, আলতো, মৃদু। সুরেশ ভাই উঠলেন, দরজার কাছে গেলেন, বললেন, কে? কোনো জবাব নেই। আবার টোকা। সুরেশ ভাই দরজা খুললেন। বাইরে কেউ নেই। সামনের উঠোনে শুধু রাতের অন্ধকার। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলেন, উঠোনের মাটিতে একটা হালকা ভিজে ভাব, শিশিরের মতো। কিন্তু জায়গাটা অদ্ভুত। ঠিক দরজার সামনে থেকে শুরু করে উঠোনের মাঝখান পর্যন্ত একটা রেখা, যেন কেউ দাঁড়িয়েছিল তারপর চলে গেছে। সুরেশ ভাই দরজা বন্ধ করলেন। ভেতরে আসতেই শুনলেন ভেতরের ঘর থেকে প্রিয়ার কান্না, তীক্ষ্ণ, ভয়ের কান্না। ছুটে গেলেন।
দেখলেন প্রিয়া কাঁদছে, কিন্তু তার কাছে কেউ নেই। রাজু ঘুমিয়ে, কিন্তু ঘরের ভেতরে সেই ফুলের গন্ধ আরও তীব্র। সুরেশ ভাই প্রিয়াকে কোলে নিলেন, কিন্তু প্রিয়া থামছে না। সে ঘরের এক কোণের দিকে তাকিয়ে কাঁদছে। সুরেশ ভাই সেই কোণে তাকালেন, কিছু নেই, শুধু অন্ধকার। কিন্তু সেই অন্ধকার একটু অন্যরকম, একটু ঘন, একটু আলাদা, যেন সেই জায়গায় বাতাসটা একটু বেশি ঠান্ডা, একটু বেশি ভারী। সুরেশ ভাইয়ের মা ঘুম ভেঙে ছেলের ঘরে এলেন। দেখলেন ছেলে একটা কোণের দিকে তাকিয়ে আছেন স্থির হয়ে, বুকে শিশু, শিশু কাঁদছে। মা বললেন, কি হয়েছে? সুরেশ ভাই বললেন, মা, ওই কোণে কিছু একটা আছে। মা তাকালেন, তিনিও কিছু দেখলেন না, কিন্তু অনুভব করলেন একটা উপস্থিতি, অদৃশ্য কিন্তু অনুভবযোগ্য। মা বললেন, নন্দিনী। ঘরের বাতাস যেন একটু কেঁপে উঠল। সেই রাতে তারা ঘর বদল করলেন, দুটো শিশুকে নিয়ে অন্য ঘরে শুলেন। রাতের বাকি অংশ কাটল আতঙ্কে। পরদিন আমি গেলাম সুরেশ ভাইয়ের বাড়িতে। সে আমাকে সব বলল, আমি শুনলাম। বুকের ভেতর একটা অদ্ভুত ভারী অনুভূতি, কারণ এই ধরনের ঘটনা আমি বিশ্বাস করতাম না, কিন্তু সুরেশ ভাইয়ের চোখে যা দেখলাম তাকে অবিশ্বাস করারও উপায় নেই। সেদিন থেকে আমিও রাতে থাকতে শুরু করলাম সুরেশ ভাইয়ের বাড়িতে। তৃতীয় রাতে আমি নিজে অভিজ্ঞতাটা পেলাম। রাত 12টার পর আমি জেগেছিলাম। শিশু দুটো ঘুমিয়ে, সুরেশ ভাই ঘুমিয়েছেন একটু আগে, তার মা জেগে বসে আছেন। হঠাৎ রাজু জেগে উঠল, কান্না না, সেই আগের মতো হাত বাড়ানো, কিন্তু এবার হাতটা বাড়ালো সরাসরি আমার দিকে নয়, আমার পেছনের দিকে। আমি ঘুরলাম। পেছনে ছিল ঘরের একটা কাঠের আলমারি। আলমারির উপরে নন্দিনীর একটা ছবি রাখা ছিল বিয়ের সময়ের। সেই ছবির সামনে একটা মোমবাতি জ্বলছিল। আমি তাকিয়ে দেখলাম ছবির সামনের মোমবাতির শিখাটা একটু অদ্ভুতভাবে কাঁপছে। ঘরে কোনো বাতাস নেই, দরজা জানালা বন্ধ, কিন্তু শিখা কাঁপছে। আর সেই কাঁপার তালটা ধীরে ধীরে একটু থামছে, আবার কাঁপছে, ঠিক যেন কেউ শিখার কাছে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। আমি উঠলাম, মোমবাতির কাছে গেলাম। আলমারির কাছাকাছি পৌঁছতেই একটা শীত অনুভব করলাম, শুধু সেই জায়গায়। পুরো ঘর স্বাভাবিক তাপমাত্রায়, কিন্তু আলমারির সামনের 1 বর্গফুট জায়গা বাতাস হঠাৎ ঠান্ডা, অনেক ঠান্ডা। শীতকাল না, অক্টোবরের গরম রাত, কিন্তু সেই ঠান্ডা। সুরেশ ভাইয়ের মা পেছন থেকে বললেন, ওখানে দাঁড়াবেন না। আমি সরে এলাম। রাজু তখনও হাত বাড়িয়েছিল। সুরেশ ভাইয়ের মা রাজুকে কোলে নিলেন। ধীরে ধীরে রাজু শান্ত হলো। সেই রাতের পর আমি নিশ্চিত হলাম এখানে কিছু একটা আছে। পরের সপ্তাহে একটা ঘটনা হলো যা আমার জীবনের সবচেয়ে ভয়ের স্মৃতি হয়ে আছে। সেই রাতে শুধু আমি আর সুরেশ ভাইয়ের মা জেগেছিলাম। সুরেশ ভাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, দুটো শিশু ঘুমিয়ে। রাত তখন 2টোর কাছাকাছি। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ, শব্দটা কান্নার মতো, একজন মহিলার কান্না, খুব মৃদু কিন্তু স্পষ্ট। আমি আর সুরেশ ভাইয়ের মা দুজনেই শুনলাম। মা বললেন, শুনছেন? আমি মাথা নাড়লাম। কান্নাটা বাইরে থেকে আসছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো শব্দটা একটু দূর থেকে শুরু হয়ে ধীরে ধীরে কাছে আসছে, যেন কেউ হেঁটে হেঁটে কাঁদতে কাঁদতে আসছে। মা বললেন, দরজা খুলবেন না। আমি খোলার কথা ভাবিনি। কান্নাটা আরও কাছে এলো, এখন মনে হচ্ছে বাড়ির উঠোনে, তারপর দরজার কাছে, তারপর থামল। নিস্তব্ধতা। তারপর দরজায় সেই টোকা, একই রকম, আলতো মৃদু, 3টে টোকা। আমার বুক ধুকফুক করছে। সুরেশ ভাইয়ের মা ঠোঁটে আঙুল দিয়ে আমাকে চুপ থাকতে বললেন। টোকা আবার দিল, তারপর থামল। এরপর যা হলো ভুলতে পারবো না। শিশুদের ঘর থেকে রাজুর কণ্ঠ ভেসে এলো, মা মা মা। স্পষ্ট। আগে যেমন অস্পষ্ট ছিল, এবার একদম স্পষ্ট। 8 মাসের শিশু এত স্পষ্টভাবে কথা বলতে পারে না, কিন্তু রাজু বলল। সুরেশ ভাইয়ের মা ছুটলেন শিশুদের ঘরে। আমিও গেলাম। দেখলাম রাজু বিছানায় উঠে বসেছে, হাত বাড়িয়ে আছে ঘরের জানালার দিকে। জানালাটা বন্ধ ছিল, কিন্তু জানালার কাঁচে বাইরে থেকে একটা হাতের ছাপ, একটা পূর্ণ বয়স্ক মানুষের হাতের ছাপ কাঁচের বাইরের দিকে। সুরেশ ভাইয়ের মা রাজুকে কোলে তুলে নিলেন। রাজু তখনও হাত বাড়াচ্ছে, মা মা মা।
বলছে। মা তাকে বুকে চেপে ধরে মাথায় হাত দিয়ে কিছু একটা বলতে লাগলেন। কোনো প্রার্থনা। আমি জানালার দিকে তাকিয়ে রইলাম। বাইরে কবরস্থানের দিকে একটা সাদা অবয়ব, অনেকটা দূরে কিন্তু দাঁড়িয়ে আছে, মুখ এদিকে। আমি পর্দা টেনে দিলাম। পরদিন সকালে আমরা দেখলাম জানালার কাঁচের বাইরে সেই হাতের ছাপ এখনো আছে, স্পষ্ট। আর জানালার নিচে উঠোনের মাটিতে দুটো পায়ের ছাপ। মাটিতে নয়, মাটির ওপরে, যেন কেউ দাঁড়িয়েছিল কিন্তু মাটিতে পুরোপুরি চাপ দেয়নি। পায়ের ছাপ আছে কিন্তু গভীরতা নেই, যেন পালকের মতো হালকা কেউ দাঁড়িয়েছিল। আমরা সেদিনই সিদ্ধান্ত নিলাম, এভাবে থাকা যাবে না, দুটো শিশু বিপদে পড়বে। আমাদের এলাকায় একজন মৌলানা ছিলেন, বয়স্ক মানুষ। তার কাছে গেলাম সব বলে। তিনি শুনলেন, অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, নন্দিনীর মৃত্যু হয়েছে হঠাৎ করে, অসময়ে। সে তার শিশুদের রেখে যেতে চায়নি। এই অপূর্ণ ইচ্ছা তাকে আটকে রেখেছে। সে বুঝতে পারছে না যে সে আর এই জগতে নেই। মৌলানা বললেন, তার কবরে গিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে, তাকে বোঝাতে হবে, আর বাড়িতে নিয়মিত সূরা পড়তে হবে। কিন্তু তিনি আরেকটা কথা বললেন, যা আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছিল। তিনি বললেন, সাধারণত মৃত মানুষ এভাবে আসে না, যদি না কেউ তাকে আটকে রাখে। আমার সন্দেহ, নন্দিনীর কবরে কিছু একটা করা হয়েছে। কেউ তাকে ফেরানোর চেষ্টা করেছে। সেই চেষ্টার ফলে তার আত্মা শান্তি পাচ্ছে না। এই কথা শুনে আমরা হতবাক হলাম। নন্দিনীকে কে ফেরানোর চেষ্টা করবে? কেন? সুরেশ ভাই ভাবলেন। তারপর মনে পড়ল, নন্দিনীর মৃত্যুর পরপর তার মামার বাড়ির এক আত্মীয় এসেছিলেন। সে একটু অদ্ভুত মানুষ ছিল বলে পরিচয়। সে নন্দিনী কবরের কাছে একা অনেকক্ষণ ছিল একদিন রাতে। তখন কেউ বিশেষ গুরুত্ব দেয়নি, ভেবেছিল শোকে এসেছে। কিন্তু মৌলানার কথা শুনে এখন সেই ঘটনাটা অন্যভাবে মনে হলো। মৌলানা বললেন, কবরে কিছু পোতা থাকতে পারে, একটু খুঁজতে হবে। এটা একটা কঠিন সিদ্ধান্ত। কবর খোঁড়া এটা সহজ ব্যাপার নয়, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে যে কিছু একটা করতে হবে। রাতে নন্দিনীর পরিবার এবং আমরা মিলে গেলাম কবরস্থানে। মৌলানা সাথে ছিলেন। কবরের কাছে গিয়ে মৌলানা কবরের মাটি পরীক্ষা করলেন। কবরের মাথার দিকে মাটিতে একটু বেশি নরম জায়গা পেলেন। সেখানে হাত দিয়ে একটু সরালেন। মাটির নিচে একটা কাপড়ে মোড়ানো বস্তু বের করলেন। কাপড় খুললেন। ভেতরে ছিল একটা পুরনো মাটির পাত্র, ভাঙা, পোড়া, আর তার ভেতরে কয়েকটা কাঠি, কিছু চুল আর একটা কাগজে কিছু লেখা। মৌলানা দেখলেন, মুখ গম্ভীর হল। বললেন, এটা কালো জাদু। কেউ নন্দিনীকে ফেরানোর চেষ্টা করেছে, তার শিশুর কাছে পৌঁছে দেওয়ার জন্য নয়, অন্য উদ্দেশ্যে। হয়তো কোনো শত্রুতা ছিল পরিবারের সাথে। এই জিনিস এখানে থাকলে নন্দিনীর আত্মা শান্তি পাবে না। মৌলানা সেই পাত্র কবরের মাটি থেকে সরালেন। অন্য জায়গায় নেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো। তারপর মৌলানা কবরের পাশে দাঁড়িয়ে কোরআন পাঠ করলেন দীর্ঘ সময় ধরে। সেই রাতে কবরস্থান থেকে ফিরে আসার পথে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম। কবরস্থানের ওপর দিয়ে একটা আলো উঠে গেল, খুব হালকা সাদা আলো, একটু ছড়িয়ে কিন্তু স্পষ্ট। উপরে উঠে গেল, তারপর মিলিয়ে গেল। কেউ কথা বললাম না, শুধু দাঁড়িয়ে দেখলাম। মৌলানা বললেন, চলো। সেই রাতের পর থেকে সব বদলে গেল। রাজু আর রাতে জেগে উঠল না, দরজায় আর টোকা পড়ল না, সেই ফুলের গন্ধ আর এলো না। আর প্রিয়া, ছোট্ট মেয়েটা, শান্তিতে ঘুমাতে শুরু করল। কিন্তু একটা জিনিস রয়ে গেল। রাজু যখন একটু বড় হলো, বছর দুয়েক বয়সে, সে মাঝে মাঝে একটা কথা বলতো, মা হাত ধরে। সুরেশ ভাই জিজ্ঞেস করতেন, কোন মা? বলতো, ওই মা যে চলে গেছে। বাচ্চারা অনেক সময় এমন কথা বলে, কিন্তু রাজুর এই কথাগুলো সবসময় একটু অন্যরকম মনে হতো। সুরেশ ভাই একদিন আমাকে বললেন, নবীন, আমি বিশ্বাস করি নন্দিনী এসেছিল। সে তার বাচ্চাদের দেখতে এসেছিল, কিন্তু কেউ তাকে দিয়ে খারাপ কাজ করাতে চেয়েছিল। নন্দিনী নিজে সেটা চায়নি।
তাকে আটকে রাখা হয়েছিল। তারপর সুরেশ ভাই একটু থামলেন, বললেন, একটাই কথা, মৃত্যুর পর যদি কেউ তোমাকে ভালোবাসে, সেই ভালোবাসাকে সম্মান করো, কারণ সেই ভালোবাসাটুকু যদি কেউ অস্ত্র বানাতে পারে, তাহলে সেই মৃত মানুষটার কষ্ট কতটুকু সেটা আমরা কল্পনাও করতে পারবো না। এই ছিল আজকের প্রথম ঘটনা, অন্ধ্রপ্রদেশের সেই পরিবারের একজন মায়ের ভালোবাসা, যা মৃত্যুর পরেও মিলিয়ে যায়নি, কিন্তু সেই ভালোবাসাকে কেউ অস্ত্র বানাতে চেয়েছিল। শেষ পর্যন্ত সত্য জয়ী হয়েছে, কিন্তু সেই পথটা ছিল ভয়ে ভরা। রাত 9টা মানেই অশরীরের ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরই কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। এবার আমরা যাব ভারতের দক্ষিণ মধ্যাঞ্চলে, তেলেঙ্গানার একটি ছোট্ট গ্রামের কাছে। সেখানে একটা পুরনো শিমুল বাগান আছে, অনেক পুরনো, অনেক ঘন। সেই বাগানের কথা গ্রামের মানুষ বলে না, বলতে চায় না। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কয়েকজন তরুণ এমন কিছুর মুখোমুখি হয়েছিল, যার পর তাদের জীবন আর আগের মতো নেই। দ্বিতীয় ঘটনা, তেলেঙ্গানার সেই অভিশপ্ত শিমুল বাগানের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন অর্জুন সিং ঠাকুর। অর্জুন তেলেঙ্গানার খাম্মাম জেলার একটি মাঝারি শহরে থাকেন। বয়স তার 29, পেশায় ইঞ্জিনিয়ারিং কলেজের একজন শিক্ষক, পদার্থবিজ্ঞান পড়ান। বিজ্ঞানে বিশ্বাসী, যুক্তিতে বিশ্বাসী। তবু এই ঘটনা লিখতে গিয়ে তিনি বলেছেন, ভাই, এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি এখন পর্যন্ত দিতে পারিনি, আর পারবো বলেও মনে হয় না। অসংখ্য ধন্যবাদ অর্জুনকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেবার জন্য। ঘটনাটি অর্জুনের ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি বিস্তারিত আমাদের জানিয়েছেন সেইভাবেই তুলে ধরছি। আমাদের কলেজের কাছেই একটা ছোট্ট গ্রাম আছে, নাম মানিকন্ডা। খাম্মাম শহর থেকে 15 কিলোমিটার দূরে। সেই গ্রামের পাশে একটা বাগান আছে, যার নাম গ্রামের মানুষ বলে জম্মু চেট্টু তোটা, শিমুল গাছের বাগান। বাংলায় বললে শিমুল বাগান। বাগানটার বয়স অনেক, শুনেছি 50 বছরেরও বেশি পুরনো। শিমুল গাছের সারি সারি, গাছগুলো অনেক লম্বা, কাণ্ড মোটা, শাখা প্রশাখা এতটাই ঘন যে দিনের বেলাতেও ভেতরে আলো কম পৌঁছায়। বসন্তে ফুল ফোটে, লাল রঙের, টকটকে লাল। দূর থেকে দেখলে মনে হয় বাগানে আগুন জ্বলছে, কিন্তু সেই বাগানে কেউ যায় না। এই কথাটা আমি জানতাম না। আমি মানিকন্ডার মানুষ নই, তেলেঙ্গানার অন্য এলাকা থেকে এসেছি কলেজের চাকরির সূত্রে। কলেজের কাছেই একটা বাসা নিয়েছি। ঘটনার শুরু হয় আমার 3 বন্ধুর সাথে। বন্ধুরা বলতে আমার কলেজের 3 জন সহকর্মী, মহেশ, ভেঙ্কট আর দীপক। এদের মধ্যে মহেশ মানিকন্ডার কাছের গ্রামের ছেলে, তাই এলাকার খবর সে বেশি জানে। ভেঙ্কট হায়দ্রাবাদ থেকে এসেছে, শহুরে মানুষ। আর দীপক আমার মতোই বাইরে থেকে। একদিন বিকেলে 4 জন বেরোলাম গাড়িতে চড়ে একটু ঘুরবো বলে। এলাকাটা আমার কাছে নতুন, দেখছিলাম। মানিকন্ডার কাছ দিয়ে যেতে যেতে শিমুল বাগানটা দেখলাম। বসন্তের শুরুর দিক, গাছে লাল ফুল ফুটেছে, দেখতে অসাধারণ। আমি বললাম, মহেশ, এই বাগানটা কার? ভেতরে ঢোকা যায়? মহেশের মুখ একটু গম্ভীর হলো, বলল, ঢোকা যায়, কিন্তু কেউ যায় না। আমি বললাম, কেন? মহেশ বলল, এই বাগান নিয়ে অনেক কথা আছে এলাকায়। ভেঙ্কট হাসল, কি কথা? ভূতের কথা? মহেশ বলল, শুনবি? তাহলে বলি। মহেশ বলতে শুরু করল। সেই শিমুল বাগানে কবে থেকে মানুষ যাওয়া ছেড়ে দিয়েছে সেটার সঠিক সময়টা কেউ জানে না। তবে গ্রামের বয়স্ক মানুষরা বলেন
তাদের ছোটবেলায় মানুষ যেত, কিন্তু একটা ঘটনার পর থেকে কেউ আর যায় না। ঘটনাটা এইরকম। প্রায় 50 বছর আগে মানিকন্ডার এক কৃষক বাগানে গিয়েছিল কাজে। বিকেলে গিয়েছিল, ফেরার কথা সন্ধ্যার আগে, কিন্তু ফিরল না। সন্ধ্যা হলো, রাত হলো, কৃষক ফিরল না। পরদিন ভোরে গ্রামের মানুষ খুঁজতে গেল, পেল বাগানের মাঝখানে। সে দাঁড়িয়ে আছে একটা শিমুল গাছের নিচে, কিন্তু দাঁড়িয়ে আছে চোখ খোলা রেখে, কোনো নড়াচড়া নেই। মানুষ ভাবল অজ্ঞান হয়ে গেছে। কাছে গেল, কৃষক কিন্তু অজ্ঞান নয়, দাঁড়িয়ে আছে, শ্বাস নিচ্ছে, কিন্তু কোনো কথা নেই, মুখ দিয়ে কোনো শব্দ নেই। চোখে দৃষ্টি আছে, কিন্তু সেই দৃষ্টি ফাঁকা, যেন সে কাউকে দেখছে না বা দেখছে অন্য কিছু। তাকে বাড়ি নিয়ে যাওয়া হলো। ডাক্তার এলো, পরীক্ষা করল। শরীরে কোনো সমস্যা নেই, কিন্তু সে কথা বলছে না, কাউকে চিনছে না। 3 দিন এই অবস্থা। 4 দিনের মাথায় সে হঠাৎ বলে উঠল, কিন্তু কথাগুলো কেউ বুঝতে পারল না, একটা ভাষা যা কেউ জানে না। তারপর আবার চুপ। সে আর কোনো দিন স্বাভাবিক হয়নি। এই ঘটনার পর গ্রামের মানুষ বাগানে যাওয়া বন্ধ করে দিল। এর পরেও 2টো ঘটনা ঘটেছে, মহেশ বলল। প্রায় 20 বছর আগে একদল শহুরে ছেলে এসেছিল এই এলাকায় ক্যাম্পিং করতে। তারা শুনেছিল এই বাগানের কথা, আর তাদের একজন রাতে একা বাগানে ঢুকেছিল ভিডিও করতে। পরের দিন সকালে বাগানের প্রবেশপথে সে পাওয়া গেল, বাইরের দিকে মুখ করে বসে, চোখ খোলা, ক্যামেরা হাতে, কিন্তু ক্যামেরায় কোনো ভিডিও নেই, ফাঁকা। আর ছেলেটা, তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। তৃতীয় ঘটনা আরও সাম্প্রতিক, মাত্র 7-8 বছর আগে। একজন স্থানীয় যুবক সাহস দেখাতে রাতে বাগানে ঢুকেছিল বন্ধুদের সামনে। সে ফিরে এসেছিল, কিন্তু সেই রাত থেকে সে ঠিকমতো কথা বলতো না। যা বলতো সব এলোমেলো। রাতে উঠে একা একা কথা বলতো, যেন কারো সাথে কথা বলছে। বছর 2 পরে সে মারা যায়। মহেশ বলল, এই 3টে ঘটনা এলাকার সবাই জানে, তাই কেউ যায় না। ভেঙ্কট বলল, এগুলো কাকতালিক হতে পারে। মহেশ বলল, হতে পারে, কিন্তু আমি যাব না। দীপক বলল, আমিও না। আমিও না বলবো ভেবেছিলাম, কিন্তু মাথায় একটা প্রশ্ন আটকে গেল, আসলে কি আছে এই বাগানে? সেদিন আর কিছু হলো না, বাড়ি ফিরলাম। কিন্তু পরদিন সকালে ভেঙ্কট বলল, অর্জুন, চলো না একবার দিনের বেলা দেখে আসি, ভেতরে কি আছে। আমি বললাম, মহেশ বলল। ভেঙ্কট বলল, দিনের বেলা ঢোকায় কোনো সমস্যা নেই। মহেশও বলেছে রাতে কেউ যায় না, দিনের বেলা যাই। দুজনে গেলাম দিনের বেলা। বাগানের কাছে গিয়ে প্রথমেই একটা জিনিস খেয়াল করলাম, বাগানটা বাইরে থেকে যতটা সুন্দর দেখায়, ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হয়, একটা চাপা ভারী ভাব, বুকের ভেতরে একটু অস্বস্তি। ভেঙ্কট বলল, ঢুকবো? আমি বললাম, দেখি। বাগানের মধ্যে কোনো পথ নেই, ঘাস আর ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ঢুকতে হয়। আমরা সাবধানে ঢুকলাম। ভেতরটা আসলেই অন্যরকম। দিনের বেলাতেও আলো কম, গাছের ছায়া এত ঘন যে বাইরে কড়া রোদ থাকলেও ভেতরে মৃদু আলো। বাতাস চলছে না তেমন, শুধু পাতার মাঝে একটু নড়াচড়া। আমরা ভেতরে ঢুকলাম আস্তে আস্তে। কিছুটা ঢুকতেই একটা জিনিস দেখলাম, একটা শিমুল গাছের নিচে একটা পুরনো পাথরের মূর্তি, ছোট, হাঁটু সমান উচ্চতার। মূর্তিটার আকার স্পষ্ট নয়, পাথর ক্ষয়ে গেছে, কিন্তু মূর্তির সামনে কিছু শুকনো ফুল ছড়ানো, কেউ পূজা করে। আমি বললাম, এটা কার মূর্তি? ভেঙ্কট বলল, কোনো স্থানীয় দেবতার হতে পারে। আমরা আরও একটু ভেতরে গেলাম, আরও একটু। বাগানটা আসলে অনেক বড়, যতটা বাইরে থেকে মনে হয় ভেতরে ততটা নয়, আরও অনেক বড়। আমরা বেশ খানিকটা ভেতরে ঢুকে পড়েছি। হঠাৎ ভেঙ্কট বলল, এই দেখ, একটা জায়গায় বেশ কয়েকটা শিমুল গাছের গোড়ায় লাল কাপড় বাঁধা, পুরনো, বিবর্ণ, কিন্তু প্রতিটা গাছে একই রকম। আমি বললাম, এগুলো কেন বাঁধা? ভেঙ্কট বলল, জানি না, চলো যাই। সেদিন আমরা বেশিক্ষণ ছিলাম না, দিনের বেলা হলেও একটা অস্বস্তি ছিল। ফিরে এলাম। এসে মহেশকে বললাম ভেতরে মূর্তির কথা।
কাপড় বাঁধার কথা। মহেশ শুনে বলল, মূর্তিটা গ্রামের মানুষ জানে, এটা অনেক পুরনো একটা পীঠ ছিল, কোনো একটা অপদেবতার পীঠ বলে লোকে বিশ্বাস করে। গাছে কাপড় বাঁধে কেউ কেউ, মানত করে। আমি বললাম, মানে পুজো করা হয়? মহেশ বলল, হয়, কিন্তু সাধারণ মানুষ এড়িয়ে চলে। এরপর কয়েক সপ্তাহ কিছু হলো না, বাগানের কথা মাথা থেকে একটু সরে গেল। কিন্তু তারপর এলো সেই রাত, যে রাতের কথা আমি কখনো ভুলব না। ঘটনাটার পেছনে একটা কারণ ছিল। আমার বন্ধু দীপক, সে একটু রোমাঞ্চপ্রিয় মানুষ, ভ্রমণ করে, অ্যাডভেঞ্চার করে। এই বাগানের ঘটনা শুনে থেকে সে মাথায় রেখেছিল। একদিন বলল, অর্জুন, চলো একবার রাতে ঢুকি, ক্যামেরা নেই, কি হয় দেখব। আমি বললাম, পাগল হয়েছিস? ওই ছেলেটার কথা মনে নেই যে ঢুকেছিল? দীপক বলল, ওই ঘটনাগুলো সত্য কিনা জানি না, লোকমুখে কথা বদলায়। আমরা ঢুকব, 10 মিনিট থাকব, বেরোবো, কিছু হবে না। আমি রাজি ছিলাম না, কিন্তু দীপক ভেঙ্কটকেও রাজি করালো। শেষ পর্যন্ত 3 জন মিলে গেলাম, আমি, ভেঙ্কট আর দীপক। মহেশ যাবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল। রাতটা ছিল মার্চের শেষ দিকে, আকাশ পরিষ্কার, চাঁদ ছিল। চাঁদের আলোয় বাগানটা দূর থেকে দেখতে অদ্ভুত লাগছিল। লাল ফুলগুলো চাঁদের আলোয় একটু কালচে দেখাচ্ছিল, আর ঘন ছায়া এক আলাদা দৃশ্য তৈরি করেছিল। বাগানের প্রবেশপথে দাঁড়িয়ে একটু থামলাম। দীপক বলল, এসে গেছি, ঢুকব? আমি বললাম, 10 মিনিট, এর বেশি না। ঢুকলাম। রাতে বাগানের ভেতরটা সম্পূর্ণ অন্যরকম। দিনের বেলা যেটুকু আলো আসে, রাতে তাও নেই। চাঁদের আলো গাছের ওপরে, ভেতরে পৌঁছচ্ছে সামান্য। মোবাইলের টর্চ দিয়ে চলছি। ভেতরে কিছুটা ঢুকতেই সেই অনুভূতি। দিনেও যেটা পেয়েছিলাম, রাতে সেটা আরও তীব্র। বুকের ওপরে একটা চাপ, নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। দীপক বলল, দেখ, শান্তই তো। ভেঙ্কট বলল, আমরা সেই পাথরের মূর্তিটার কাছে পৌঁছলাম। রাতে দেখতে আরও ভয়ঙ্কর লাগছে। চোখ নেই, কিন্তু মনে হচ্ছে তাকিয়ে আছে। দীপক ক্যামেরা বের করল, বলল, একটু ভিডিও করি? ভেঙ্কট বলল, কর, কিন্তু দ্রুত। দীপক ক্যামেরা চালু করল, ঘুরে ঘুরে ভিডিও করতে লাগলো। তখন প্রথম অদ্ভুত জিনিসটা হলো, দীপকের ক্যামেরার স্ক্রিনে আমরাও দেখছিলাম। সে ভেঙ্কটকে ফ্রেমে নিয়েছে, কিন্তু স্ক্রিনে ভেঙ্কটের পেছনে একটা আবঝা আকৃতি দাঁড়িয়ে, ভেঙ্কটের পেছন থেকে একটু উঁকি মেরে এদিকে তাকাচ্ছে। দীপক থামল, বলল, ভেঙ্কট, তোর পেছনে কে? ভেঙ্কট ঘুরল, পেছনে কিছু নেই, কিন্তু ক্যামেরার স্ক্রিনে এখনও সেই আকৃতি। আমি ক্যামেরার দিকে তাকালাম। স্পষ্ট, একটু ঘোলা, কিন্তু স্পষ্ট, একটা লম্বা আকৃতি ভেঙ্কটের পেছনে, এদিকে মুখ করে। দীপক ক্যামেরা নামালো, বলল, চলো। কিন্তু যাওয়ার আগেই ভেঙ্কট বলল, একটু দাঁড়া। সে কিছু একটা শুনছে। আমরাও শুনলাম। একটা শব্দ, খুব মৃদু, দূর থেকে আসছে। গুনগুন শব্দ, মন্ত্রপাঠের মতো, এক টানা, ছন্দময়। কোনো ভাষা চেনা যাচ্ছে না। শব্দটা বাগানের গভীর থেকে আসছে। দীপক বলল, কেউ আছে ভেতরে? আমি বললাম, কে থাকবে এই রাতে? শব্দটা আস্তে আস্তে কাছে আসছে। ভেঙ্কট বলল, চলো যাই। আমরা ফিরতে শুরু করলাম, কিন্তু যেদিক থেকে এসেছিলাম সেদিক কোনটা? রাতে টর্চের আলোয় এই ঘন বাগানে দিকটা গুলিয়ে গেল। দীপক বলল, ওদিক। আমি বললাম, না, ওদিক। কিছুক্ষণ ঘুরলাম, বাগানের ভেতরে ঘুরছি, বেরোতে পারছি না। এর মধ্যে সেই গুনগুন শব্দ আরও কাছে এসে গেছে। তারপর একটা শিমুল গাছের আড়াল থেকে একটা মানুষ বেরোলো। বয়স্ক একজন মানুষ, লম্বা, রোগা, সাদা ধুতি পরা, মাথায় চুল নেই, মুখে দাড়ি, হাতে একটা মাটির প্রদীপ। সে আমাদের দিকে তাকালো। আমরা চমকে গেলাম। সে বলল, তেলুগুতে, কিন্তু আমরা কিছুটা বুঝলাম। তোমরা এখানে কেন? দীপক বলল, আমরা ঘুরতে এসেছিলাম। রাতে? এখানে? তার কণ্ঠে রাগ নয়, একটা গভীর বিষণ্ণতা। আমরা বললাম, হ্যাঁ, ভুল হয়ে গেছে, বেরোহার পথ দেখান। বৃদ্ধ একটু চুপ করে থাকল। তারপর বলল, তোমরা 3 জন? আমরা বললাম, হ্যাঁ। বৃদ্ধ আমাদের গুণে দেখল। তারপর বলল, না, 3 জন নয়, 4 জন। আমরা একে অপরের মুখ দেখলাম।
3 জন আমরা। বৃদ্ধ বলল, তোমাদের একজনের পেছনে আরেকজন আছে, ওই দেখো। আমরা সবাই ঘুরলাম। দীপকের পেছনে আমরা কেউ নেই, কিন্তু দীপকের ছায়া চাঁদের আলোয় মাটিতে পড়েছে, তার ছায়া। কিন্তু সেই ছায়ার পাশে আরেকটা ছায়া। কেউ নেই, কিন্তু একটা ছায়া। দীপক নিজের পায়ের দিকে তাকালো, দেখল। সে বলল, কি? বৃদ্ধ বলল, তাড়াতাড়ি বের হও, আর দেখো না। বৃদ্ধ আমাদের নিয়ে হাঁটতে শুরু করল। বাগানের ভেতরে সে পথ চেনে, কোনো টর্চ ছাড়া, শুধু সেই মাটির প্রদীপ নিয়ে। আমরা তার পেছনে ছুটলাম। বেরোহর পথে আর একটা জিনিস দেখলাম। বাগানের একটা গাছের নিচে মাটিতে আঁকা কিছু চিহ্ন, জ্যামিতিক আকার, কিন্তু অদ্ভুত। মাটিতে কয়লা দিয়ে আঁকা। বৃদ্ধ আমাদের সেই জায়গা দিয়ে নিয়ে গেল না, ঘুরিয়ে নিয়ে গেল। বাগানের বাইরে এলাম। বাইরে এসে বৃদ্ধ থামল, আমাদের দিকে তাকালো, বলল, কাল থেকে এখানে আর আসবে না। আমি জিজ্ঞেস করলাম, আপনি এখানে কেন ছিলেন এত রাতে? বৃদ্ধ বলল, প্রতি মাসে একবার আমি আসি, পুজো করি। এই মূর্তিকে শান্ত রাখতে হয়, না হলে। সে থামল। আমি বললাম, না হলে কি? বৃদ্ধ বলল, না হলে যা হয়েছিল আগে তাই হয়। বাগানে যে ঢোকে সে একা ফেরে না। আমি বললাম, মানে? বৃদ্ধ বলল, এই বাগানে একটা উপস্থিতি আছে, অনেক পুরনো। সে এই মূর্তিতে বাস করে। সে একা থাকতে চায় না, যে ঢোকে তার সাথে বের হতে চায়। আমি বললাম, সে কে? বৃদ্ধ বলল, তার নাম বলা যায় না, তবে সে মানুষকে পছন্দ করে, সাথে নিয়ে যেতে চায়। যাকে নিয়ে যায় সে যায়নি সম্পূর্ণ, থেকেছেও না পুরোপুরি, মাঝখানে আটকে যায়। দীপক এতক্ষণ চুপ ছিল, বলল, আমার পেছনে যে ছায়া ছিল? বৃদ্ধ বলল, সেটা তোমার সাথে বের হতে চেয়েছিল। তারপর বৃদ্ধ কিছু বলল তেলুগুতে, একটা মন্ত্রের মতো। দীপকের দিকে তাকিয়ে বলল। দীপক জিজ্ঞেস করল, কি বলছেন? বৃদ্ধ বলল, বলছি, এই মানুষ আমার জানা, একে ছেড়ে দাও। তারপর দীপকের কাঁধে হাত রাখল, কিছুক্ষণ হাত রেখে থাকল, বলল, যাও, আর ফিরো না। আমরা চলে এলাম। রাস্তায় এসে গাড়িতে বসে 3 জন একে অপরের মুখ দেখলাম। দীপক বলল, ক্যামেরাটা দেখ। ভেঙ্কট ক্যামেরা খুলল, বাগানের ভিডিও দেখল। সেই অংশটা যেখানে ভেঙ্কটের পেছনে আবছা আকৃতি দেখা গিয়েছিল, সেই অংশে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। একটা আকৃতি, লম্বা, একটু ঘোলা, কিন্তু স্পষ্ট মানুষের মতো। সে দাঁড়িয়ে আছে, আর তার মুখ ক্যামেরার দিকে। ভেঙ্কট বলল, এটা কি ওই বৃদ্ধ? দীপক বলল, না, বৃদ্ধ ছিল আমাদের সামনে, এই আকৃতি ছিল পেছনে। আমরা সেই রাতে কেউ একা ঘুমালাম না। পরদিন মহেশকে সব বললাম। মহেশ শুনল, বলল, সেই বৃদ্ধ মানুষটা আমি চিনি, গ্রামে তাকে চেনে সবাই। সেই বাগানের পূজারী। প্রজন্মের পর প্রজন্ম ধরে তার পরিবার এই মূর্তির পূজা করে, কারণ একমাত্র পূজার মাধ্যমে ওই উপস্থিতিকে শান্ত রাখা যায়। আমি বললাম, কিন্তু কি এই উপস্থিতি? মহেশ বলল, আমার দাদা বলতেন, এই বাগানে অনেক পুরনো একটা অস্তিত্ব আছে। কোনো এক সময় এই জায়গায় অনেক মৃত্যু হয়েছিল। সেই মৃত্যুগুলোর একটা শক্তি এখানে জড়ো হয়ে আছে। সে একা থাকতে পারে না, মানুষের সাথ চায়। সেই ঘটনার পর দীপক কিছুদিন একটু অন্যরকম ছিল। রাতে কম ঘুমাতো, মাঝে মাঝে একা একা বসে থাকত। জিজ্ঞেস করলে বলতো, ঠিক আছি। 1 সপ্তাহ পরে দীপক নিজেই বলল, অর্জুন, মনে হচ্ছে কেউ পাশে আছে সব সময়। আমি ভয় পেলাম। সেই বৃদ্ধের কথা মনে পড়ল। দীপককে নিয়ে আবার সেই বৃদ্ধের কাছে গেলাম। মহেশ পথ দেখিয়ে নিয়ে গেল। বৃদ্ধ গ্রামের একটা পুরনো বাড়িতে থাকেন। বৃদ্ধ দীপককে দেখেই বলল, আমি জানতাম তুমি আসবে। দীপক বলল, আমার মনে হচ্ছে কেউ পাশে আছে। বৃদ্ধ বলল, বাগান থেকে যা এসেছিল সে এখনও আছে। আমি ছাড়িয়ে দেবার চেষ্টা করেছিলাম, কিন্তু সে ধরে রেখেছে। বৃদ্ধ দীপককে বসালো। অনেক সময় ধরে কিছু একটা করল, মন্ত্রপাঠ, কিছু ধোঁয়া, কিছু জল। দীপক চুপ করে বসে থাকল। শেষে বৃদ্ধ বলল, এখন যাও, আর এই বাগানের দিকে মুখ করে দাঁড়াবে না। পরদিন থেকে দীপক বলল, অনুভূতিটা কমে গেছে, কিন্তু একটা জিনিস রয়ে গেছে। দীপকের মোবাইলে সেই ভিডিও। সে অনেকবার মুছতে গেছে, কিন্তু মুছতে পারেনি। মোবাইল হ্যাং হয়ে যায় বা ফাইলটা খুঁজে পাওয়া যায় না। একবার মোবাইল ফরম্যাট করল, তারপরও ভিডিওটা আছে। সেই ভিডিওতে এখনও সেই আকৃতি দাঁড়িয়ে আছে, ক্যামেরার দিকে মুখ করে। আমি নিজে দেখেছি। অর্জুনের শেষ কথাটা আমার মাথায় অনেক দিন থেকে গেছে। তিনি বলেছিলেন, ভাই,
পদার্থবিজ্ঞান পড়াই, বিজ্ঞানে বিশ্বাস করি, কিন্তু এই বাগানে যা আছে সেটা বিজ্ঞানের বাইরে, আর সেটা স্বীকার করতে আমার এখন আর কোনো সমস্যা নেই। তেলেঙ্গানার সেই শিমুল বাগান আজও আছে। প্রতি মাসে সেই বৃদ্ধ পূজারী যান মূর্তিকে শান্ত রাখতে, কারণ শান্ত না থাকলে সে আবার কাউকে নিতে আসবে, বাগানে ঢুকবে, সাথে বের হবে। আর যার সাথে বের হয় সে কি সম্পূর্ণ ফেরে? সেই প্রশ্নের উত্তর মানিকন্ডা গ্রামের মানুষ জানে, আর সেই জানার ভারটা তারা বহন করে চলে, চুপ থেকে, কাউকে না বলে, বাগানের দিকে না তাকিয়ে। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 140-এর দুটি ঘটনা এখানেই শেষ করলাম। অন্ধ্রপ্রদেশের সেই পরিবারে একজন মায়ের ভালোবাসা মৃত্যুর পরেও মরেনি। সে এসেছিল তার বাচ্চাদের কাছে, কিন্তু সেই ভালোবাসাকে কেউ ব্যবহার করতে চেয়েছিল অন্ধকারের কাজে। সেই অন্ধকার শেষ পর্যন্ত সরানো গেছে। কিন্তু এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে মৃতদের ভালোবাসা পবিত্র, সেটাকে কেউ যদি অস্ত্র বানাতে চায় সে পাপ করে। আর তেলেঙ্গানার সেই শিমুল বাগান, যেখানে অনেক পুরনো একটা অস্তিত্ব আজও অপেক্ষায় আছে, সে একা থাকতে চায় না, সে সঙ্গ চায়। আর সেই সঙ্গের মূল্য যে দেয় সে আর পুরোপুরি একই মানুষ থাকে না। এই দুটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যার ব্যাখ্যা আমাদের বিজ্ঞান দিতে পারে না, যুক্তি ধরতে পারে না। কিছু ভালোবাসা মৃত্যুও মেটাতে পারে না। আর কিছু জায়গা আছে যেখানে আলোর চেয়ে ছায়া বেশি, সেই ছায়া শুধু চোখে পড়ে না, অনুভব করতে হয়। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারো জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল oshoriri@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বের হওয়ার পথ নেই, কারণ ভয় যতক্ষণ আছে, অশরীরী ততক্ষণ আছে। অন্ধকার যতক্ষণ থাকবে, এই আসর চলতে থাকবে। আগামী নতুন এপিসোডে নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে পুরনো বাগানে একা যাবেন না। কোনো ছায়া যদি আপনার সাথে হাঁটে, একটু দাঁড়িয়ে গুনুন ছায়াটা একটা না দুটো। আর কোনো মৃত মানুষের বাচ্চা যদি মাঝরাতে হাত বাড়ায়, সে কার দিকে বাড়াচ্ছে সেটা দেখার আগে একটু ভাবুন। আল্লাহ হাফেজ।